এবার যদি আমরা একটু নাটকের প্রসঙ্গে আসতে চাই, নাটকে কিভাবে ঢুকলেন বা কিভাবে যাত্রাটা শুরু হলো? নাটকের মডেলিং করতে করতেই নাটকটা হয়েছে। আমি যখন মডেলিং করতাম আমাকে সবাই বলতো যে তোমার এক্সপ্রেশন অনেক সুন্দর, যারা মডেলিং করে তারা টিকে থাকে না, মডেলিং একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি করতে পারবে, এরপর তোমার নাটকে আসতেই হবে না, নাটকে আসতেই হবে না, যারা নাটকে এসেছে যারা অভিনয় করেছে তারাই টিকে আছে। তুমি যদি নাটক করো খুব ভালো করবে, কারণ তোমার প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর, তুমি খুব ভালো এক্সপ্রেশন, তুমি নাটক করো তাহলে তুমি টিকে থাকবে। অনেক বাংলাদেশে প্রথিতযশা মডেল আছে যাদেরকে দেখে আমরা মডেলিংয়ে এসেছি, তারা কিন্তু মডেল হিসেবে স্ট্যাবলিশড হয়েছে বাট হারিয়ে গেছে, কিন্তু অভিনয়টা তুমি সারা জীবন করতে পারবে। তো আমাকে প্রথম সতীর্থ রুবেল ভাই, ডিরেক্টর, ছন্দাপার জামাই আমাদের আরেক অভিনেত্রী, রুবেল ভাই তখন আমাকে বললেন যে পাভেল আজাদের একটা নাটক 21 টিভির জন্য, নিঝুম অর্কেস্ট্রা, এটা খুব পপুলার একটা নাটক ছিল, সেই নাটকটার জন্য বললো যে তুমি এই নাটকটা করো। তো আমি প্রথম দিন আমি সেটে গিয়ে আমি আসলে এতটা আশাও করিনি। আমার অপোজিটে যারা ছিলেন, আমার অপোজিটে তখন লিটুয়ানাম খুব ভালো অনেক অভিনয় করতো, সমরিয়া আপু থেকে, হ্যাঁ খুব ফর্মে ছিল ওরা। আমার অপোজিটে ছিল লিটুয়ানাম ভাই এবং তমালিকা কর্মকার, ত্রোপা মজুমদার। ত্রোপা অনেক নাটক করেন না, তো খুব ভালো একটা, ভীষণই ভালো একটা নাটক দিয়ে আমার স্টার্ট হয়েছিল। এই নাটকটার আগে আমি একটা নাটক করেছিলাম, সেই সমসাময়িক দুইটা নাটকই আসলে আমার প্রথম নাটক বলা যায়। সেটা ছিল টকিজের আফজাল ভাইয়ের নাটক, আমি আর সজল ছিলাম। তো সেই ক্ষেত্রে সজল আমার প্রথম নায়ক, আমি আর সজল এই নাটকটা অভিনয় করেছিলাম। ভীষণ সুন্দর একটা প্রেমের নাটক ছিল। এই দুটাই আমার জীবনের প্রথম নাটক। এরপর প্রায় 1000 নাটকের আমি নায়িকার চরিত্রে অভিনয় করেছি, অসংখ্য নাটক। জি 1000। এবার ঈদেও জি 1000 সিঙ্গেল, ধারাবাহিক দুটোই টেলিফিল্ম, হ্যাঁ নাটক। এবং এবার ঈদেও আমার প্রায় 60টা নাটক অন এয়ার হয়েছে। আসলে ইলেকশনের জন্য, পলিটিক্সের জন্য কিছুটা আমি মানে সব কিছু মিলে আমার ফোকাস তো আসলে থাকে, তো যার কারণে কাজ একটু কম করেছি, তারপর আবার করছি, কারণ এই কাজটাই তো আমার ভালোবাসার জায়গায়, কাজটাই তো আমি করতে চাই, অভিনয়টাই করতে চাই। আর যদি আপনার রাজনৈতিক জীবনের প্রসঙ্গে একটু আসি, মানে এটা কিভাবে জড়ালেন? আমার ফ্যামিলি আসলে বাই ব্লাড পলিটিক্যাল ফ্যামিলি বিলং করি। পলিটিক্যাল ফ্যামিলি থেকে আমি এসেছি। আমার বড় বাবা পাকিস্তান আমলে তখনকার এমপি ছিলেন, বড় বাবা, দাদা, নানা, চাচা, বাবা সবাই পলিটিক্সের সাথে, খালা, মানে ফুল ফ্যামিলি পলিটিক্যাল ফ্যামিলি। আমার নানাও পানি সম্পদ উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, শরীয়তপুরের 2বারের এমপি উনি। তো আর আমি 2বার অলরেডি সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম আমার শরীয়তপুর থেকে, শরীয়তপুর 2 থেকে। তো এবার শরীয়তপুরে কোনো এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেননি, যার কারণে এটা তো ওনার ডিসিশন, সেখানে আমার কিছু বলার নেই। আর এমনিতে আমি সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম যখন, তখন থেকে সবার মধ্যে এটাই ছিল যে সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী আমি। যারা ছিলেন তারা আমার টিচাররাও আমার সঙ্গে কম্পিটিশন করেছেন। এবং বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য 2টা। এই তো, রাজনীতি তো আসলে একদিনের বিষয় না, এটা একটা চর্চার বিষয়, সাধনার বিষয়। তো ভালোবাসাটা আছে, সারা জীবন করে যাব, দেখা যাক। কাজ এমপি মন্ত্রী বড় কথা না, দেশের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই, সেটা তো করাই যাবে যে কোনো প্ল্যাটফর্ম থেকে। আমি যে শিল্পী কাজ করছি সেটাও তো দেশেরই কাজ, তাই না? আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমি রাজনীতি করছি তাই মিডিয়াতে সময় দিতে পারছি না বা একটু পিছিয়ে যাচ্ছি, বা মিডিয়াতে কাজ করছি দেখে রাজনীতিতে একটু পিছিয়ে যাচ্ছি? না, আমার পিছিয়ে যাওয়া না, আমি না ছোটবেলা থেকে যেই কাজটাই করি খুব মনের আনন্দে করি এবং কাজটাকে আমি ভীষণ উপভোগ করি, এবং আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি সেটা করি, আদারওয়াইজ আমি করতে পারি না। আমি যে লেখালেখি করি, এটা নিয়েও অনেকের অনেক কথা আছে যে তুমি, কালকেই বলছিলাম আরেকজন খুব ভালো রাইটারের সাথে কথা হচ্ছিল, তো আমি বলছিলাম যে জানো, আমার না কোনো কিছু ভর না করলে আমি লিখতে পারি না। আমার ওই সময় এরকমও হয় যে আমি নামাজে বসছি কিন্তু আমার ওই গল্পটাই মাথায় ঘুরছে, তখনই আমার একটু নোট করতে হবে, লিখতে হবে, এবং আদারওয়াইজ গল্পটা ভর না করলে আমি লিখতে পারি না।
তো এই যে শিল্পের যেই চর্চা সাধনা, এটা আপনি চাইলে যখন তখন করতে পারবেন না। আমার মন চাচ্ছিল, আমি পলিটিক্স যখন করেছি মন থেকে করেছি, আমার গান গাইতে ইচ্ছা করেছে, আমি মন থেকে গান গেয়েছি। এই যে পয়লা বৈশাখেও বন্যাপার সঙ্গে শো করলাম চ্যানেল আইতে সুরের ধারায়। তো আমার মনটা চাইতে হবে, তো আমি তো ওই বিষয়টাকে এনজয় করেছি, তাই না? শিল্পের সাধনাটা এরকমই, রাজনৈতিক চর্চাটাও এরকম। এই দুটো আসলে খুব পরিপূরকই, নেশার মতো। আমার মনে হয় না যে শিল্পচর্চা যারা করে তারা দেশকে ভালোবাসে না, বা যারা দেশকে ভালোবাসে তাদের মধ্যে শিল্পবোধ নেই, আমার মনে হয় না। ইদানিংকালে আমরা দেখতে পারি যে আমাদের অনেক অভিনেত্রী রাজনীতিতে নেমেছে, বা দেখেন আমার সেই কথা, হ্যাঁ সেইটা কি, সেগুলো কিন্তু আমি যেই কথাগুলো আমি বলেছি সেগুলো ভাইরালও হয়েছে, আপনারা জানেন। হঠাৎলি আমি বলেছি, এটা প্রচুর সবাই খুব পছন্দ করেছে কথাটা। এবং এই হঠাৎ লীগদের জন্য আমরা যারা বাই ব্লাড আওয়ামী লীগের, তারা এই যে আমার শরীয়তপুরে এমপি দেওয়া হয়নি কোনো, তো হঠাৎ লীগদের তো দৌরাত্ম্য আছে, তারা সব জায়গায় খুব সুন্দরভাবে সেটও হয়ে যায়। তো আমি মনে করি, আবারও বলছি, পদ পদবীর জন্য আমি রাজনীতিতে আসিনি। রাজনীতির জন্য ভালো কিনা, আসলে তো ভালো না মনে হয়। অবশ্যই ভালো না। আপনি ছিলেন জামাত বিএনপি, হয়ে গেলেন আওয়ামী লীগ, এমপি মন্ত্রীও হয়ে গেলেন, তো সেটা তো আমাদের জন্য বেদনাদায়ক, তাই না? এবার আপনার লেখালেখির বিষয় একটু আসতে চাই। হ্যাঁ, লেখালেখি তো ছোটবেলা থেকে করতাম, ভিতরে ছিল। বাবাও লিখতেন, আমার বাবা যদিও ব্যাংকার, বাট আমার মনে হয় আমার জীবনের সকল ভালো কিছুই আমি, মানে আব্বু আম্মুর কম্বিনেশনে তো আছে, আম্মুর ভালোটাও পেয়েছি, আম্মুর ভালোটাও পেয়েছি, কিন্তু আব্বু খুব আর্টিস্টিক একটা মানুষ এবং অনেক শিল্পবোধ সম্পন্ন, এবং উনিও লেখালেখি করেন। তো ওই জিনিসটা, এবং বাসায় সবসময় আমাদের 5টা-6টা পত্রিকা রাখা হতো। এখনও আমার এটা হয় যে সাহিত্য পাতাটা আমি একটু আলাদা করে, আজকে যেমন অনেক কিছু ছিল ছুটির দিন, তো একটু আলাদা করে রাখি পুরোটাই, মানে একটা সকালটাই শুরু হয় আমার নিউজ পেপার পড়ে। এবং আমাদের বাসায় সবসময় ইংলিশ বাংলা বোধ 4টা-5টা নিউজ পেপার রাখা হতো, এবং কম্পালসারি ছিল ইংলিশ নিউজটা দেখতে হবে, ডিবেটিং ক্লাসটা দেখতে হবে। এগুলো না আব্বু এত ভালো ভালো হ্যাবিটের সাথে আমাদের লাইফের জার্নিটাকে জুড়ে দিয়েছে, যে যার কারণেই লেখালেখিটা যাই লিখতে পারি, আমার মনে হয় ওই আব্বুর জন্যই লিখতে পারি। আপনি ভালো জিনিস না পড়লে, ভালো ছবি না দেখলে, ভালো একটা কবিতা না পড়লে, ভালো একটা গল্প না পড়লে, সাহিত্যর সঙ্গে আপনার যোগাযোগটা না থাকলে আপনি কিভাবে লিখবেন? সাহিত্য রসটা কোথা থেকে আসবে আপনার? তো আমার লেখালেখিটা ওইভাবেই শুরু হয়েছে, এবং আগে ছোটবেলায় লিখতাম বিভিন্ন পত্রিকায়, প্রথম আলোতেও আমার লেখা ছাপা হয়েছে, এবং গত 2টা বইমেলা তো আমার জন্য ছিল একটা আশীর্বাদ, আলহামদুলিল্লাহ। শুধু বই বের হয় না, যেটা ঈর্ষণীয় সাফল্য আমাকে এনে দিয়েছে। এই বইমেলার আগের বইমেলাটায় আমার বেরিয়েছিল আমার প্রথম উপন্যাস মিজান পাবলিকেশনস থেকে, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এবং ওদের সবচেয়ে বেশি সেল হওয়া বই, বেস্ট সেলার। হ্যাঁ, এবং এটা 4টা এডিশন চলেছে, এবং এখন রকমারি.com-এ পাওয়া যাচ্ছে। এবং এবার বইমেলায় আমার এসেছে তুমিই নয়নতারা, এবং এবার 2টো বইয়ের চাহিদাই ছিল। আমার গতবারের বইটাও সবাই চেয়েছে, যার কারণে 2টো বই অসম্ভব পাঠকপ্রিয়তা পেয়েছে, যেটা আমার জন্য, আমার মতো এই ক্ষুদ্র মানুষটাকে মানুষ এত ভালোবাসে বা এত ভালোবাসা দিবে প্রত্যেকটা শ্রেণীর পাঠক, এটা আমি ভাবতেও পারিনি কোনো দিন এটা। এবং যখন আমার ইলেকশনের পিরিয়ডটা ছিল, আমি একদমই বইমেলায় এবার খুব কম যেতে পেরেছি, যেহেতু অর্ধেকটা সময় আমার বইমেলার না শুটিং না, আমার ইলেকশন ছিল। আমি যেহেতু প্রার্থী ছিলাম, সো একটা ন্যাশনাল ইলেকশন করা মেয়ে, তার পক্ষে তো অতটা সময় বের করা, আগেই যেহেতু কিছুটা লেখা ছিল, যার কারণে যখন প্রকাশকরা আমাকে খুব নক করছিল, আমি বাকিটা শেষ করে আমি ওদেরকে দিয়েছি। এবং 2টো বইয়ের নাম সবার মুখে মুখে, সবাই ভীষণ ভালোবাসার মানে প্লাবনে ভাসিয়েছে আমাকে। এবং আমি গত 1 সপ্তাহ আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, প্রথম সাহিত্য পুরস্কার আমার সাহিত্যকুঞ্জ থেকে। এটাও আমার খুব, আমাকে এত আপ্লুত করেছে যে আমি কি বা লিখি বা কি লিখেছি, যেটা ওদেরকে আমি চিনি না, ওরা খুঁজে আমাকে বলেছে, আপা আপনার পৃথিবীতে প্রেম বলে কিছু নেই বইটাকে আমরা পুরস্কৃত করতে চাই। তো যখন আমাকে সম্মাননা দিল, আমি সত্যিই কেঁদে দিলাম, যে
আমি তো ওদেরকে চিনি না, কিন্তু ওরা বইটা পড়েছে। সুখের কান্না আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা। এবং গতকালকে আমাকে পাবলিশার্স আগেও বলেছে যে আপনি সারা বছর লেখেন, আসলে ওই যে বললাম চাইলেই তো আর সবসময় লেখা যায় না, আপনার লেখা সারা বছর পাঠক চায়। তো এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। এবং ইনশাল্লাহ আরেকটা জিনিস, যে ছোটরা এসে আমাকে খুব বলেছে যে আপু বা আন্টি আমাদের জন্য কিছু লেখেনি। তো এবার আমার প্ল্যান আছে সামনের বইমেলা ইনশাল্লাহ আমি ছোটদের জন্যও কিছু লিখতে চাই। এবারে আপনার কাছে আমার যে প্রশ্নটা, আপনি তো অনেক টিভিতে অনেক উপস্থাপনা করেছেন, তারপর অনেক ফটোশুটে কাজ করেছেন, পেপার পত্রিকা বিলবোর্ডে আপনাকে দেখা গেছে, সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, মডেলিং যেহেতু আমি করতাম এবং এভরিডে আমার ফটোশুট থাকতো, এবং এটাও ঠিক একই রকম। এখন যেমন আপনারা লাইভে যে কেউ এসে 3 পিস শাড়ির যে বিজ্ঞাপনগুলো করে, একটা সময় আমি দাপটের সাথে প্রতিদিন আমার ফটোশুট থাকতো, এবং প্রত্যেকটা বাংলাদেশে যারা বেস্ট ফটোগ্রাফার, ইকবাল ভাই থেকে শুরু করে তানভীর ভাই, অপূর্ব, ডেভিড ভাই, চঞ্চল ভাই, হ্যাঁ চঞ্চল মাহমুদ, এবং যারা এ গ্রেডের যারা ছিলেন, এভরিডে আমার কাছে থাকতো। এবং আমার কখনো কখনো মনে হতো যে 24 ঘন্টা যদি 42 ঘন্টা হতো, হয়তো আমি আরো কাজ করতে পারতাম এবং কাজ আমাকে ছেড়ে দিতে হতো না। এভরিডে আমার দেখা যাচ্ছে 80 টাকা করে শাড়ি, 100 টাকা করে 3 পিস এভরিডে আমার করতে হতো, প্রতিটা দিন। এবং এটা আলহামদুলিল্লাহ এত একচিটি আমি করেছি যে একটা সময়ের পরে মানে এরকম দেখা যেত কেউ মার্কেটে গেছে, আমাকে ফোন দিয়েছে, চারদিকে শুধু তোমার ছবি আর ছবি, সব শাড়িতে, সব ভিউ কার্ডে, সব ইয়েতে। তো আলহামদুলিল্লাহ অনেক কাজ করার সুযোগ আমার হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আর উপস্থাপনার কথা আপনি যেটা বললেন, হ্যাঁ এখন বাংলাদেশে অনেক উপস্থাপক এসেছে এবং তারা এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে, কিন্তু আমি যখন উপস্থাপনাকে পেশা হিসেবে নিয়েছিলাম, আমি একই সময়ে মডেলিং থেকে আমি অভিনয় এবং উপস্থাপনাটা পাশাপাশি আমি আমার প্রফেশন হিসেবে নেই। এবং তখন আমার এভরিডে কাজ থাকতো, প্রায় শুধুমাত্র বিটিভির আর্কাইভে যদি আপনি দেখেন প্রায় 5000 প্রোগ্রাম আমার উপস্থাপনা করা আছে, আনন্দমেলা থেকে শুরু করে শুভ সকাল, সুপ্রভাত, সপ্তর্ষি, মনিহার, অজস্র প্রোগ্রাম। আমি আসলে অনেক প্রোগ্রামের নামও ভুলে গেছি, আনন্দ আয়োজন। এবং দেখা যেত আমার প্রথম টেলিভিশনে প্রথম উপস্থাপনা ছিল ফুল পেজ ম্যাগাজিন সপ্তডিঙ্গা যাচ্ছে টেলিভিশনের ওন হাউস প্রোডাকশন, এবং পাশাপাশি যাচ্ছে আনন্দ আয়োজন, সেটা আবার প্যাকেজে। তখন প্যাকেজের খুব একটা দাপট ছিল আপনি জানেন। এবং আমি একমাত্র দেখিয়েছিলাম যে উপস্থাপনা করে কিভাবে আর্ন করা যায়। এভরিডে দেখা যেত কোনো একটা 5 স্টারে কোনো একটা প্রোগ্রাম লঞ্চিং, কোনো একটা ব্যাংক লঞ্চিং, কোনো একটা প্রোডাক্ট লঞ্চিং, আমাকে ছাড়া উপস্থাপনা হতো না। এবং এটা যে পেশা হিসেবে নেওয়া যায় সেটা আমি দেখিয়েছি, এবং প্রচুর প্রোগ্রাম তখন আমি উপস্থাপনা করেছি। এবং আমি খুব হ্যাপি আমার কাজ নিয়ে, যে সেই সময় আসলে অপ্রতিদ্বন্দ্বী ছিলাম। তো সামনের দিনের পরিকল্পনা কি, মানে কাজকে আরো কিভাবে প্রসারিত করবেন? দেখেন, আমি তো বিভিন্ন সেক্টরে কাজ করেছি। আমি চলচ্চিত্রে খুব মনোনিবেশ করতে চাই, যেহেতু এখন আমাদের প্ল্যাটফর্মগুলো অনেক বেশি। আমার এই পর্যন্ত প্রায় 4-5টা চলচ্চিত্রে আমি কাজ করেছি, এবং আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি দেশের ছবিতে কাজ করব, খুব বেশি কমার্শিয়াল মুভি আমি করব না। তো আমার প্রথম চলচ্চিত্র ছিল যা ছিল অন্ধকারে, আওয়াল চৌধুরীর, এবং এই চলচ্চিত্রটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এরপরে আমি করি শ্যাম বেনেগাল পরিচালিত সেই বিখ্যাত সিনেমা মুজিব, এবং এরপর আমার আরেকটা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, অনুদানের ছবি কাটা। এবং আমি বেছে বেছে ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্র মানুষকে বাঁচিয়ে রাখে। ভালো চলচ্চিত্রে আমি কাজ করতে চাই, ওয়েব সিরিজে কাজ করব, নাটক তো করছি। এবার ঈদেও প্রায় 7টা নাটক গেল প্রত্যেকটা চ্যানেলে, আমার বিভিন্ন প্ল্যাটফর্মেই আমি কাজ করছি। বাট হ্যাঁ, আমি আমার চরিত্র এতদিন শুধু নায়িকার চরিত্রে অভিনয় করেছি, এখন আমি চরিত্র অভিনেত্রী হতে চাই, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। এবং আসলে এখানেও একটা মজা আছে, একজন অভিনেত্রী তার পুরোটা সত্তাতে বিভিন্ন চরিত্র যখন সে করে, সেখানেও জীবনের বহু মাত্রিকতা আছে। আর পাশাপাশি গানটা তো সারা জীবনই করব, যেহেতু আমি ছায়ানট থেকে পাশ করেছি। আমার বেস ছিল রবীন্দ্রসঙ্গীত এবং লোক এবং আধুনিক। বাংলাদেশ টেলিভিশন বেতার এবং শিল্পকলায় আমি বিশেষ গ্রেডের শিল্পী, অভিনেত্রী এবং উপস্থাপনা এবং গানে। তো সেক্ষেত্রে ন্যাশনাল অনুষ্ঠানগুলো করা হয়। এবার যেমন আমি সুরের ধারার সঙ্গে পহেলা বৈশাখে রেজামা চৌধুরী, বন্যা, পদ্মশ্রী ওনার সঙ্গে গান করেছি। তো গানের আয়োজনটা সারা বছরই থাকে। শিল্পকলায় অনেক বড় বড় প্রোগ্রাম হয়, সেগুলোতে গান করি, বাইরের প্রোগ্রামগুলোতে গান করি। গানটা সারা জীবন চালিয়ে যাব, এই তো।
চমৎকার, অনেক কথা শুনলাম আজকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এতটা পথ হেঁটেছি, আর কতদিন বেঁচে থাকবো জানি না, তবে আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, আমার শিল্পের জন্য, আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই, আমরণ কাজ করে যেতে চাই। শুধু আমাকে আপনাদের ভালোবাসা দিবেন, দোয়ায় রাখবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ছিলাম রৌনক বিশাখা শ্যামলীর সাথে। উনি আমাদের দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা এবং গায়িকা। আশা করি সময়টা আপনাদের চমৎকার কেটেছে। নেক্সট এপিসোডে নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা সাথে থাকবো। ধন্যবাদ।